গল্পের শুরুতে দেখা যাবে প্রিয়ম্বদা ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে। তখন অগ্নিজিৎ মুখার্জি ফোনটা রিসিভ করে বলছে, আপনি আমাকে কেন ফোন করেছেন, তাও আবার এত সকালবেলা? তখন প্রিয়ম্বদা বলছে, আমার জামাইকে আপনারা কেন পুলিশে ধরিয়ে দিয়েছেন, কেন ধরিয়ে দিয়েছেন? এই কথা শুনে তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে, আপনি এত হাইপার হবেন না, এই অবস্থাতে এত হাইপার হলে চলবে না, আর আমরা তো ওকে ধরিয়ে দেইনি, সব প্রমাণ আপনাদের এগেনস্টে, এর জন্যই তো স্বস্তিককে ধরে নিয়ে গেছে পুলিশ। তবে আপনারাও শুনে রাখুন, কোর্টের অর্ডার ছাড়া আপনারা আপনার মেয়ে আর মেয়ের জামাইকে কোনো রিচুয়াল মানতে বাধ্য করতে পারেন না, কারণ কোর্টেরও তো অর্ডার আছে। আর আপনি কি বললেন? আমার কথা বললেন? আমি তো কিছুই করিনি, যা করেছে আমার পুত্রবধূ করেছে। পুত্রবধূ গীতা এলএলবি। আসলে আমিও তো অ্যাডভোকেট, কিন্তু আমার থেকে দৃষ্টিশক্তি ভালো হচ্ছে আমার পুত্রবধূ গীতা এলএলবির। আমার থেকে বুদ্ধিও বেশি ওর, তাই ও এই কাজগুলো করেছে। সত্যি কথা কি জানেন তো, আমার চোখে সমস্যা, সেই কারণে আমি কিন্তু ওই বুলেটের চিহ্নটা দেখতে পাইনি স্বস্তিকের শরীরে। আমার চোখে ছানি পড়েছে, যার কারণে আমি ওই বুলেটের চিহ্নটা দেখতে পাইনি, কিন্তু আমার পুত্রবধূর চোখ ফাঁকি দেওয়া অসম্ভব, ও কিন্তু ঠিক দেখতে পাবে। সব প্রমাণ সহকারে ওই স্বস্তিককে তাই আপনাদের বাড়ি থেকে আনা হয়েছে। আর তখন দেখা যাবে প্রিয়ম্বদা বলছে, আপনারা কাজটা ঠিক করলেন না। এই কথা বলে ফোনটা রেখে দেবে, তখনই টিপ এসে প্রিয়ম্বদার হাত থেকে ফোনটা নিয়ে বলছে, আমি টিপ বলছি, আর আপনারা সঞ্জয়কে যে ধরিয়ে নিয়ে গিয়েছিলেন, আমি সঞ্জয়কে বেলে ছাড়িয়ে নিয়ে এসেছি। পৃথিবীর কোনো শক্তি নেই যে সঞ্জয়কে আমার থেকে আলাদা করবে। সঞ্জয় এখন আমার সামনেই আছে, সেটা আপনি আপনার পুত্রবধূকে বলে দেবেন। ও আপনাদের স্বস্তিক নয়, ও সঞ্জয়, আর ওর সাথে আমার বিয়ে হয়েছে। এখন থেকে এটাই ওর সব থেকে বড় পরিচয়। এছাড়া ওর আর কোনো পরিচয়ের কোনো দরকার নেই। এই কথা বলতে তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে, পরিচয়? ওর পরিচয় তুমি জানো? ওর পরিচয় না জেনে এভাবে ওকে বিয়ে করে নিলে? আচ্ছা, ওর বাবাকে, ওর মাকে, ওর ঠিকানা কি, এগুলো কি জানো? জানো না? তাই বলছি, নিজের কোনো ক্ষতি করো না। তুমি আমাদের উপর বদলা নেওয়ার জন্য এইসব ক্ষতি করো না নিজের। আমি তোমাকে আমার মেয়ের মতো করে বলছি, তুমি আমার মেয়ের মতো, তাই আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আর ও আমার ছেলে স্বস্তিক, আর সব প্রমাণই কিন্তু হয়ে গেছে। তখন টিম বলছে, না, কোনো প্রমাণ হয়নি, আমি বললাম না ও সঞ্জয়। তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে, কেন বারবার এক কথা বলছো? সব প্রমাণই তো পেয়ে গেলে। আর ওই যে বুলেটের চিহ্নটার কথা বলছো, তো বুলেটের চিহ্নটা আমি ঠিক ভালোভাবে দেখতে পাইনি, কারণ আমার চোখে ছানি পড়েছিল। ওই আমার ছেলে স্বস্তিক, আর ওর স্ত্রী আছে, আর ওর স্ত্রীর গর্ভে এখন স্বস্তিকের বেবি আছে। তাই আমি বলি কি, তুমি নিজের ক্ষতি করো না। আর তখনই দেখা যাবে গীতা চলে আসে। গীতা এসে বলছে, আমি ফোনটা পেতে পারি? তখন অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ফোন দিয়েই পরে গীতা বলছে, আমি অ্যাডভোকেট গীতা এলএলবি বলছি। আপনি যাকে বারবার সঞ্জয় বলে দাবি করছেন, সে সঞ্জয় নয়, সে আমার স্বস্তিক বাবু। আর এটা যতক্ষণ না প্রমাণ হচ্ছে, ততক্ষণ না আমি ওনাকে স্বামী বলে দাবি করব, আর না আপনি ওকে স্বামী বলে দাবি করবেন। এটা আমাদের দুজনের জন্যই ভালো। আর আপনি তো প্রমাণ পেয়েই যাচ্ছেন যে উনি আমার স্বস্তিক বাবু। তাই আমি বলি কি, নিজের কোনো ক্ষতি করবেন না, বিয়ের কোনো রিচুয়াল মানার চেষ্টাও করবেন না, স্বস্তিক বাবুর থেকে একটু দূরে দূরে থাকবেন। কোর্টের অর্ডার অনুযায়ী আপনি এখন কোনো রিচুয়ালই মানতে পারবেন না। তখনই দেখা যাবে টিপ ফোনটা কেটে দেয়, আর কেটে দিয়ে স্বস্তিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন প্রিয়ম্বদা এসে বলছে, কি হলো টিপ, তুমি এভাবে কাঁদছো কেন? তখন টিপ বলছে, তোমাকে আমি কোথায় লুকিয়ে রাখবো সঞ্জয়? এই কথা বলে আবারও কাঁদতে থাকে। তখন প্রিয়ম্বদা বলছে, কি হয়েছে তোমার, এভাবে কেন কাঁদছো, আর এসব কথা কেন বলছো? তখন দেখা যাবে টিপ বলছে যে সব প্রমাণ নাকি বলছে যে ওই স্বস্তিক। তখন প্রিয়ম্বদা বলছে, ঠিকই তো, ও কে, ওর পরিচয় কি, ওর বাবাকে, ওর মাকে, ওর বাড়ি কোথায়, ওকে? এই কথা বলতে তখন টিপ বলছে, ও আমার সঞ্জয়, আমি কতবার বলবো বলো তো? এই কথা বলে সেখান থেকে চলে যায়। তখন প্রিয়ম্বদা স্বস্তিককে বলছে, দেখো বাবা, আমি তোমাকে একটা কথাই বলবো, তোমার পরিচয় তুমি দাও আমাকে। তুমি আমার মেয়ের ক্ষতি করো না, কারণ তুমি স্বস্তিক না সঞ্জয় সেটা কিন্তু আমরা এখনো জানি না। তাই তুমি আমার মেয়ের কোনো ক্ষতি করো না, যতদিন না পর্যন্ত কোর্টে প্রমাণ হচ্ছে তুমি কে। এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর তখন স্বস্তিক দাঁড়িয়ে থেকে বলছে, আমি কে, আমার পরিচয় কি, আর স্বস্তিক, এই স্বস্তিক মুখার্জি বা কে? ওইদিকে দেখা যাবে কৃপান বলছে, খেলা তো জমে গেছে। দুজন মানুষ একটা মানুষকে নিয়ে এভাবে টানা হেঁচড়া করছে। একজন বলছে ও স্বস্তিক, আরেকজন বলছে ও
সঞ্জয়, ও স্বস্তিক হোক বা সঞ্জয়, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তবে ও যদি স্বস্তিক হয়ে থাকে তাহলে দিভাইয়ের কপালে অনেক দুঃখ আছে, দিভাই ফেঁসে যাবে। কথা বলতেই তখন কৃপানের বাবা বলছে, তুই কি বলতে চাইছিস? তখন কৃপান বলছে, হ্যাঁ বাবা, আমি একদম ঠিক কথা বলছি। ও যদি স্বস্তিক হয়ে থাকে তাহলে ওকে বাঁচিয়ে রাখা চলবে না। তখন দেখা যাবে কৃপানের মা এসে বলছে, তোমরা আর এসবের ভেতরে ঢুকবে না। তোমরা দু ভাই বোন অনেক কিছু করেছো, এখন অন্তত পক্ষে এসবের থেকে নিজেদের সরিয়ে নিয়ে এসো, ওদেরকে থাকতে দাও না ওদের মতো। তখন কৃপান তো রেগে যায়, রেগে গিয়ে বলছে, তুমি একদম কথা বলবে না মা। তখন কৃপানের মা বলছে, শোনো, এসব কিছু বাদ দিয়ে তুমি পদ্মর সাথে সংসারটা করো। তখন কৃপান বলছে, ওই কাজের মেয়ের সাথে সংসার কোনোদিনও আমি করব না, আর তুমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবে না। ওই পদ্মকেও তো আমি মেরে ফেলবো। এই কথা বলতে তখন কৃপানের বাবা বলছে, তোমরা কিচ্ছু করবে না, এবার যা কিছু করার আমি করব। তখন কৃপান বলছে, তুমি কি করবে বাবা? ওই পদ্ম কিন্তু সবকিছু জানে। পদ্ম আর গীতা যদি কোর্টে পৌঁছে যায় তাহলে কিন্তু আমার আর দিভাইয়ের অনেক দুঃখ আছে। তখন কৃপানের বাবা বলছে, তোমরা কিচ্ছু করবে না, আমার উপর ভরসা রাখো, আমি সবটা ঠিক করে দেব। ওইদিকে দেখা যাবে স্বস্তিক বসে বসে বড়বাবুর কথা ভাবছে। বড়বাবু ওকে কি বলে নিয়ে গিয়েছিল থানায়, সে কথাগুলোই ভাবতে থাকে। আবার গীতার কথাও ভাবতে থাকে, গীতা বলেছিল স্বস্তিকের সাথে ওর বিয়ে হয়েছিল, ওইসব কথাই ভাবতে থাকে। আর তখনই দেখা যাবে টিপ সেখানে স্বস্তিকের জন্য চা নিয়ে আসে। আর তখন টিপ বলছে, এই নাও সঞ্জয়, তোমার জন্য আমি নিজে হাতে চা বানিয়েছি, আশা করছি তোমার খুব ভালো লাগবে। আমি খুব যত্ন সহকারে খুব ভালোবেসে তোমার জন্য এই চাটা বানিয়েছি। তখন স্বস্তিক বলছে, আমি তো চা খাই না, আমার তো চা ভালো লাগে না, আর আমি এখন চা খাবো না টিপ। তখনই দেখা যাবে টিপ বলছে, তুমি খাও। আর তখনই টিপের মোবাইলে ফোন আসতেই টিপ ফোনটা রিসিভ করে, আর হ্যালো বলতেই ওপাশ থেকে গীতা বলছে, আমি গীতা বলছি, গীতা এলএলবি। তোমাকে আমি কিছু কথা আজ জানিয়ে রাখতে চাই, তোমার এই কথাগুলো জানার খুব দরকার আছে। স্বস্তিক বাবু কিন্তু সকালে চা খায় না, স্বস্তিক বাবু সকালবেলা ব্ল্যাক কফি খায়। তখন দেখা যাবে টিপ বলছে, তুমি এসব কথা কেন বলছো? আমি সঞ্জয়কে চা করে দিয়েছি, আর ও তোমার স্বস্তিক বাবু নয়, সঞ্জয়। তখন গীতা বলছে, আমি তো তোমাকে বলছি ও স্বস্তিক বাবু, তুমি দেখে নিও, তোমার বানানো চা ও খাবে না। তখন দেখা যাবে টিপ রেগে যায়, রেগে গিয়ে বলছে, আমি তোমাকে বলেছি না ও স্বস্তিক নয়, ও সঞ্জয়, আর ও এই চাটা খাবে, ও কোনো কফি টফি খাবে না, ও চাই খাবে। আমি ওর জন্য চা বানিয়েছি, আমি কোনোদিনও নিজের হাতে কারোর জন্য কোনো কাজ করিনি, তবে ওর জন্য আমি চা বানিয়ে এনেছি। তখন গীতা বলছে, শুধু চা না, ও চা খাবে না, সকালবেলা ব্ল্যাক কফি চাইবে, তুমি আমার কথা মিলিয়ে নিও। আর তখনই দেখা যাবে স্বস্তিক বলছে, আসলে আমি চা খাই না, আমাকে এক কাপ ব্ল্যাক কফি দিলে ভালো হয়। তারপর ওপাশ থেকে গীতা বলছে, দেখো ও ব্রেকফাস্ট নিয়েও ঝামেলা করবে, ও ব্রেকফাস্টে একটা স্যান্ডউইচ খায়। আর তখন দেখা যাবে টিপ রেগে যায়, রেগে গিয়ে বলছে, না ও স্যান্ডউইচ খাবে না, ওর জন্য পরোটা বানিয়েছি, মিষ্টি বানিয়েছি, আমি নিজের হাতে বানিয়েছি, ও ওগুলোই খাবে। কথা বললেই ফোনটা রেখে দেয় টিপ। তখন টিপ চায়ের কাপটা হাতে নিয়ে আবারও স্বস্তিকের কাছে গিয়ে বলছে, নাও সঞ্জয়, এটা খেয়ে নাও। তখন সঞ্জয় বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলছে, না আমি এটা খাবো না, আমি এক কাপ ব্ল্যাক কফি খাবো। তখন তো অনেক রেগে যায় টিপ। তখন স্বস্তিক বলছে, আমার চা খেলে মাথায় যন্ত্রণা হয়, আমি এক কাপ ব্ল্যাক কফি তো চাইছি। তখন টিপ আরো রেগে গিয়ে স্বস্তিকের কাছে গিয়ে বলছে, তুমি কি এখন চাটা খাবে? তুমি আজকে থেকে চা খাবে, তুমি যদি এই চাটা না খাও তাহলে কিন্তু আমি তোমার মুখে ছুঁড়ে মারবো বললাম সঞ্জয়, তুমি আমাকে একদম রাগাবে না, তুমি এক্ষুনি এই চাটা খাবে। এই কথা বলে জোর করতে থাকে। ঠিক তখনই প্রিয়ম্বতা আসে, প্রিয়ম্বতা এসে টিপকে বলছে, এভাবে কি ওর স্বামীর সাথে কথা বলে? তখন টিপ কেঁদে কেঁদে বলছে, কেন ও চা খাবে না? আমি কত কষ্ট করে ওর জন্য চা বানিয়েছি, আমি কখনো কোনো কাজ করিনি, কারোর জন্য কিচ্ছু রান্না করিনি, ওর জন্য আমি আজকে প্রথম চা বানালাম, আর ও কিনা বলছে ও চা খাবে না, কফি খাবে। আর ওই মেয়েটা কি বললো, ওই মেয়েটা কি বললো এই কথা? তখন প্রিয়ম্বতা বলছে, কোন মেয়েটা বললো? তখন টিপ বলছে, ওই গীতা, গীতা এলএলবি বলেছে স্বস্তিক নাকি সকালবেলা কফি খেত, এক কাপ ব্ল্যাক কফি, আর তুমি বলো ও কি স্বস্তিক? ও তো আমার সঞ্জয়। তখন দেখা যাবে প্রিয়ম্বতা বলছে, এটা কি বলছো তুমি টিপ? তখন টিপ বলছে, হ্যাঁ, স্বস্তিক নাকি সকালবেলা এক কাপ ব্ল্যাক কফি খেত, আর ও নাকি স্বস্তিক, আমি তো বলছি ও সঞ্জয়। আর এই কথা বলেই তখন দেখা যাবে টিপ স্বস্তিকের কাছে গিয়ে বলছে, তুমি এই চাটা খাবে নাকি আমি তোমার মুখে ছুঁড়ে মারবো, তুমি এক্ষুনি খাও বলছি। তখন স্বস্তিক বলছে, আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি। এই কথা বলেই চায়ে একটা চুমুক দেয়, তখন চাটা খায়। আর তখনই দেখা যাবে সেখান থেকে স্বস্তিক বলছে, আচ্ছা গীতা এলএলবি কি বলেছে? আর আমি যে কফি খাই সেটা কে বললো তোমাকে? তখন টিপ বলছে, ওইটা গীতা এলএলবি বলেছে যে স্বস্তিক বাবু নাকি চা খেত না, কফি খেত, কিন্তু তুমি তো স্বস্তিক নও, তুমি সঞ্জয়।
তখন দেখা যাবে স্বস্তিক বলছে, আমি তো চা খাবো না, আমি এক কাপ ব্ল্যাক কফি খাবো, আমি তো আগেই বলে দিয়েছি। কিন্তু ওই গীতা কি করে জানলো যে আমার ব্ল্যাক কফি খেতে ইচ্ছে করছে? তখন টিপ বলছে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। তবে গীতা আরো বলেছে তুমি নাকি ব্রেকফাস্ট নিয়েও ঝামেলা করবে। আচ্ছা, আমি তোমার জন্য নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়েছি, তুমি ব্রেকফাস্ট খাবে। তখন প্রিয়ম্বতা স্বস্তিকের কাছে গিয়ে বলছে, শোনো জামাই, তোমার জন্য আমার মেয়ে খুব কষ্ট করে পরোটা বানিয়েছে, মিষ্টি বানিয়েছে, ব্রেকফাস্টে সবকিছু আয়োজন করেছে আমার মেয়ে নিজে হাতে, তুমি ওগুলো খাবে। তখন স্বস্তিক বলছে, আমি ব্রেকফাস্টে পরোটা খাই না, আমি স্যান্ডউইচ খাই। এটা শুনে টিপ আর প্রিয়ম্বতা ভীষণ অবাক হয়। আর তখন টিপ বলছে, তুমি স্বস্তিক নও, তুমি সঞ্জয়, তাই আমি বলছি তুমি ব্রেকফাস্টে আমি যা বানিয়েছি তাই খাবে। আর আমি কোর্টে প্রমাণ করে দেব যে তুমি সঞ্জয়, স্বস্তিক নও। ওইদিকে দেখা যাবে প্রলয় কাকা গীতাকে বলছে, গীতা শোনো, আমি তোমাকে বলছি তোমার একা যাওয়াতে রিস্ক হয়ে যাবে, এই অবস্থাতে রিস্ক নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তখন গীতা বলছে, না, আমাকে আমারটা বুঝে নিতে দিন, যত কষ্টই হোক আমি কোর্টে পৌঁছে যাব। ওইদিকে টিপ ভোজন মিত্তিরকে বলছে, আমি জানি না আপনি কি করবেন, তবে আমার সঞ্জয়কে চাই, সঞ্জয় যেন কিছুতেই ওই গীতার না হয়ে যায়। তখন ভোজন মিত্তির বলছে, আপনি চিন্তা করবেন না, আমি সবকিছুর ব্যবস্থা করছি। তখন টিপ বলছে, আমি জানি না কি করে ব্যবস্থা করবেন, কিন্তু আমার কথাটা আপনাকে মানতেই হবে। ওইদিকে দেখা যাবে গীতার গাড়িকে আটকেছে কিছু গুন্ডাদের গাড়ি। আর তখনই দেখা যাবে পদ্ম বাড়িতে কাঁদতে কাঁদতে চলে আসে আর বলছে, উকিল দিদিমণি কোথায়? ওরা কিন্তু উকিল দিদিমণিকে মারার প্ল্যান করছে। এই কথা শুনে তো ভীষণ অবাক হয়ে যায় প্রলয় কাকা। বাড়ির সকলে অনেক অবাক হয়ে যায় আর প্রলয় কাকা তো ভীষণ ভয় পেয়ে যায়। ওইদিকে গুন্ডারা ধাওয়া করেছে গীতাকে আর গীতা দৌড়চ্ছে। আর তারপরেই দেখা যাবে গীতাকে গুন্ডারা ধরে ফেলে। আর তখন গীতা অসুস্থ হয়ে যায়। আর তারপরে গীতাকে মারার জন্য কিছু গুন্ডা একটা লাঠি নিয়ে গীতাকে মারবে, ঠিক তখনই গুন্ডাটার হাত ধরে নেয় কেউ। তো বন্ধুরা, গীতাকে বাঁচানোর জন্য যদি স্বস্তিকবাবু চলে আসে তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।